এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। কচলাকচানি থেকে এবং পরিবেশের যেসব বিভিন্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেখান থেকে একটু সরে আসছি। আজকে শুরু করতে গিয়ে আমি রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতার একটা লাইন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তার কারণ হচ্ছে যে আমি কেন আজকে এই কবিতাটা দিয়ে শুরু করলাম। আজকের আপনারা লক্ষ্য করছেন যে আজকের আমাদের বিষয় যেটা, সেই বিষয়টা হচ্ছে যে নিরাপত্তায় সচেতনতা। আমরা প্রত্যেক দিন রাস্তায় বেরোচ্ছি, কি করছি না করছি, কিভাবে চলছে, প্রত্যেক দিন খবরের কাগজ খুললে দেখা যাচ্ছে এমন কোনো দিন নেই যেদিন পথ দুর্ঘটনার খবর নেই, এমন কোনো দিন নেই যেদিন কোনো মায়ের কোল শূন্য হচ্ছে না। তাই সমস্ত কিছু ভেবে, কারণ আমরা জানি আপনারা দেখেন, বোঝেন, সেভ লাইফ, সেভ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে দেখছেন, বুঝছেন, শুনছেন, কিন্তু তারপরেও আপনারা কেন যেন অবুঝের মতন কোনো কিছুই ব্যবহার করছেন না। তাই আরেকবার চেষ্টা করতে লাগলাম আমরা আমাদের তরফ থেকে যে আরেকবার আপনাদের কাছে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরি। আর এই তথ্য তোলার জন্য আজকের দিনই অতিথি পিভিজি সতীশ, আইপিএস, ডিসিপি, দুর্গাপুর আসানসোল কমিশনারেট। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। একদম আমরা যে আলোচনা, যেটা আমাদের বিষয় আর কি, সেটা হচ্ছে যে পথ নিরাপত্তায় সচেতনতা, এবং আপনার থেকে এটা সম্বন্ধে আরো বেটার বলার মতন কোনো কেউ নেই আর কি, আপনি এটার অথরিটি। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমার এটা জানার আর কি, যে আমরা দীর্ঘ প্রায় প্রথম, আজ যদি বলি যে প্রায় প্রথম থেকে যখন এই রাজ্যের সরকারের পরিবর্তন হওয়ার পর রাজ্য সরকার একটি প্রকল্প নিয়ে এলো, সেভ ড্রাইভ সেভ লাইফ। এই প্রকল্প চলছে বিভিন্ন সময় ধরে। এতে প্রশাসনিকভাবে আপনারা আপনাদের মতন করে মানুষকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন। কখনো দেখা যাচ্ছে যে এটাকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য যে নাটকের জায়গায় নিয়ে আসা হয়েছে, দেখা গেছে যে নকল বিয়ের পর্যন্ত জায়গায় হয়েছে, যমরাজ বানিয়ে জায়গায় জায়গায় ঘোরানো হয়েছে, কিন্তু মানুষ সেইভাবে সচেতন হচ্ছে না। কি মনে হচ্ছে, কারণটা কি? বেসিক্যালি সেভ ড্রাইভ সেভ লাইফ আপনি জানেন কি কনটেক্সটে শুরু হয়েছে। ম্যাডাম নিজেই গিয়েছিলেন আর পথ দুর্ঘটনা একটা নিজেই উইটনেস করেছিলেন। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি আমরা একটা প্রকল্প করব। আর ওই পরিপ্রেক্ষিতে এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম বানানো হয়েছিল। আর অ্যাওয়ারনেসের ব্যাপারে নিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করছি, মানুষের কাছে যাচ্ছি, কিন্তু এটা তো টাইম লাগবে। যেভাবে অন্যান্য জিনিস আপনি দেখে নিতে পারেন, ক্রাইম রিলেটেড, সাইবার ক্রাইম রিলেটেড, এরকম যদি কিছু হয় তো নতুন আমাদের যেভাবে প্রত্যেক জায়গাতেই ইন্ডিয়াতে যেভাবে অ্যাওয়ারনেস কম আছে, আর আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজ, সো কল ডেভেলপ কান্ট্রিজ, ওখানে গেলে ওরা বলবে কি ইউ আর সাপোজ টু ড্রাইভ অন দ্য রাইট সাইড অর দ্য লেফট সাইড। আর ক্রসিং করার সময় ওরা নিজেই সিগন্যাল অন করে পেডেস্ট্রিয়ানরা ক্রস করে। তো এরকম যেহেতু আমাদের এখানে আগে থেকে নেই, তো ওটা করতে গেলে একটু টাইম লাগবে, আর ইট টেকস আ লট অফ এফর্ট অ্যান্ড টাইম। আমি তো বলবো কি এক জেনারেশন, দুই জেনারেশনের মধ্যে এটা চলে আসবে আস্তে আস্তে করে। না, এই যে ধরুন যেভাবে এত ভালো একটা প্রকল্প, সেই প্রকল্পটা সার্বিকভাবে সফল হচ্ছে না,
তো এই সফলতা মানে যেটা 100% সফল হয়ে যাওয়ার কথা মানুষের, কারণ এটার সঙ্গে মানুষের জীবনের উপর নির্ভর করছে, তো সেটা যদি মানুষ নিজের মানে এটা সচেতনতার জায়গাটা যদি মানুষ না বোঝে তাহলে এটা সফল হবে কি করে? কারণ আপনারা তো আপনাদের জায়গা থেকে মানে আমরা যেটা প্রত্যেক সময় আমরা খবরের মাধ্যমেও দেখেছি, আপনার জনসাধারণও দেখছে এবং তারাও বিভিন্ন সময় মুখোমুখি হচ্ছে, কখনো পুলিশ তাদের হেলমেট দিচ্ছে তো কখনো গোলাপ ফুল দিচ্ছে। আমরা তো কলকাতায় দেখলাম যে যাদের হেলমেট নেই তাদেরকে ঘোড়ার পিঠে চাপিয়ে পরে ঘোরানো হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সচেতনতা বৃদ্ধির জন্য নতুন কোনো কি পন্থা নেওয়া হচ্ছে? দেখুন, প্রকল্প সাকসেস হয়েছে কি না এটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা মানে কজ অ্যান্ড ইফেক্ট এক্স্যাক্টলি দেখার এত সহজ নেই কি এক জায়গাতে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ করেছি, ওই জায়গাতে কোনো কালকে থেকে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, এটা আমরা বলতে পারবো না। কিন্তু জেনারেলি মানুষ কি হেলমেট পরছে, সিট বেল্ট পরে চালাচ্ছে বা ড্রাইভিং লাইসেন্স অন্যান্য কাগজপত্র জিনিসপত্র কি সঙ্গে রাখছে যখন ড্রাইভিং করার সময়? তো এটা আমাদেরকে দেখতে হবে। যখন আমরা দেখছি বেশিরভাগ মানুষ হেলমেট ইউজ করছে, সিট বেল্ট ইউজ করছে, আর সিট বেল্টের এত এখন অ্যাওয়ারনেস হয়ে গেছে, হাইওয়েতে দাঁড়িয়ে দেখুন কি প্রায় সবাই সিট বেল্ট ইউজ করে। তো তাহলে মানে সাকসেস ফেলিয়ার আমরা ইট ইজ ডিফিকাল্ট টু জাজ, ঠিক আছে? তো শুধু আমরা প্রোগ্রাম কোথাও করেছি আর ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি না এটা মানে দেখার উচিত নেই। জেনারেল পাবলিকের মধ্যে কি সেভ ড্রাইভ সেভ লাইফকে নিয়ে বা রোড সেফটিকে নিয়ে কিছু অ্যাওয়ারনেস এসেছে? আমি তো অবশ্যই বলবো এসেছে। আর থ্যাঙ্কস টু দ্য প্রোগ্রাম মানে আপনি যে কোনো স্কুল কলেজ গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন কি পুলিশ কি সেভ ড্রাইভ সেভ লাইফের মধ্যে তোমাদেরকে এসে কোনো প্রোগ্রাম বা কিছু প্রোগ্রাম কন্ডাক্ট করেছে? তো প্রায় সব স্কুল কলেজ আমরা অ্যাপ্রোচ করেছি, তো সবাই বলবে কি আমাদের কাছে এসে আমাদেরকে নলেজ দিয়েছে। না, এটা তো আমরা দেখছি, এটা আমরা দেখছি যে মানে বিশেষ করে দুর্গাপুর আসানসোলে এই অঞ্চলের কথা যদি বলি তাহলে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে এবং আমার তো মনে হয় এখন আর হেলমেটের কেস খুব একটা হয়ও না, যেভাবে দুর্গাপুর মানে বিশেষ করে আমি দুর্গাপুরের কথা বলি এবং দুর্গাপুরের যেভাবে ট্রাফিকের ভূমিকা পালন করছে তাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কিন্তু তার মধ্যে থেকেও মানে ধরুন অ্যাক্সিডেন্ট এটাকে অ্যাক্সিডেন্ট ওই জন্যই যে এটাকে মানে আমি হাজার চেষ্টা করি যেটা হবার সেটা হবে, এখান থেকে কখনো ফেরানো যাবে না। এবং হেলমেট থাকলেই যে আমি সেভ এটা কিন্তু নয়, সাময়িক সেভ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জায়গাতে ঠিকই বলছেন যে হয়তো আমরা এখনো পর্যন্ত এটাকে মার্কস দিতে পারবো না যে হ্যাঁ 100% এটা ঠিক হচ্ছে বা 100% হয়নি, কিন্তু তার মধ্যে থেকেও আমরা যেহেতু আমরা খবরের লোক এবং আপনারা প্রশাসনে আছেন, আপনারাও মানে একটা জিনিস লক্ষ্য করছেন যে সচেতনতার জায়গা থেকে হয়তো শহর অঞ্চলে এইটাকে নিয়ে সচেতনতা বৃদ্ধি হলেও গ্রামীণ অঞ্চলে কিন্তু এই সচেতনতাটা সেইভাবে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমরা তো গ্রাম বা আরবান এলাকা বলে আমরা সেপারেট করি না। যেখানে আমরা স্কুল কলেজ বা কোনো ভালো জায়গা যেখানে আমরা মানুষকে রিচ করতে পারি ওই জায়গাতে চলে যায় আর সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামগুলো করতে থাকি। আর যদি আপনি দেখেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো যে হয় ওইগুলো ন্যাশনাল হাইওয়ের উপরে হয়, যেহেতু ওখানে মানে হেভি গুডস ভেহিকেল থাকে আর মানুষেরও কিছু নেগলিজেন্স থাকতে পারে। আমরা দেখছি বিশেষ করে দুর্গাপুর আর আন্ডাল এই জায়গাতে যারা ন্যাশনাল হাইওয়ের উপরে ক্রসওভার করছে, তো ওদের কিছু অ্যাক্সিডেন্টগুলো ওই জন্য হচ্ছে। তো আর তাছাড়া অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মানে রোড সেফটির 3টা পিলার আছে, একটা ইঞ্জিনিয়ারিং আর একটা এডুকেশন আর একটা এনফোর্সমেন্ট। তো এনফোর্সমেন্ট আমরা করছি মানে প্রসিকিউশনগুলো আমরা করছি, আর তাছাড়া অ্যাওয়ারনেস আর এডুকেশন যে আছে এটা তো আমরা দিচ্ছি। তাছাড়া যদি ইঞ্জিনিয়ারিং কোনো ডিফেক্ট হয় তো সেখানে আমরা যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে আর পিডব্লিউডি আছে, ওদের সঙ্গে সম্পর্ক রাখছি, ওদেরকে চিঠিপত্র করছি। আর ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি যেটা আছে আমাদের পশ্চিম বর্ধমানের, ওখানে আমরা এইগুলো তথ্যগুলো রাখছি আর যথেষ্ট চেষ্টা করছি যাতে পিডব্লিউডি হোক, NHAI হোক, এরা
কিছু পদক্ষেপ নেয় এই ইঞ্জিনিয়ারিং ডিফেক্টটাকে ঠিক করানোর জন্য। তো আমি তো বলবো কি গ্রাম আপনি যে দেখতে পারেন মানে যে আমাদের অ্যানালিসিস আছে তো ম্যাক্সিমাম ফেটাল অ্যাক্সিডেন্টগুলো ন্যাশনাল হাইওয়ের আশেপাশে, ন্যাশনাল হাইওয়ের উপরে, ন্যাশনাল হাইওয়ের আশেপাশেই হয়। তো এইটাকে আমি বলবো বেসিক্যালি যে সেভ লাইফ আমরা আমাদের যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য করছি। তো বাইরে থেকে যারা আসছে আপনি দেখতে পাচ্ছেন যে আসানসোল কুলটি থেকে আমাদের গোটা এরিয়া বুদবুদ পর্যন্ত ন্যাশনাল হাইওয়ের উপরে প্রায় 500 মিটার 1 কিলোমিটারের অন্তরে আমরা সেভ লাইফের ব্যানার লাগিয়েছি, যে মিডিয়ান যে আছে ওখানে লাগিয়েছি। তো এটা আমরা ইংরেজিতে লাগিয়েছি যাতে মানুষ বাইরে থেকে যারা আসছে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে তো বাইরে থেকে তো প্রায় আসতে থাকে, প্রচুর আসে। তো ওদের জন্য আমরা অ্যাওয়ারনেসের জন্য সেভ লাইফের মাধ্যমে আমরা ইংরেজিতে করেছি। তো উই আর মানে অল অ্যাঙ্গেলস আমরা কভার করছি, ন্যাশনাল হাইওয়ে হোক, গ্রামাঞ্চল হোক বা আরবান এলাকা হোক, সবগুলো কভার করছি। আর এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না যে আমরা ভিলেজ এলাকাকে রিচ করছি না, গ্রাম এলাকাকেও রিচ করছি, ওখানেও প্রোগ্রাম করছি, ওখানেও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সবগুলো হচ্ছে। আর অ্যাক্সিডেন্টও আপনি দেখতে পারবেন, যেটা বলেছি আমি, তথ্য এইগুলো তো তথ্য বলছে, একদম তথ্যগুলো বলছে যে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট ন্যাশনাল হাইওয়ের উপরে হয়। আর এটা প্রায় সব জায়গাতেই হয়, যেহেতু ন্যাশনাল হাইওয়ের উপরে ট্রাফিক কন্ট্রোল করানোর জন্য কিছু লিমিটেশন আছে। ধরুন আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি স্পিড ব্রেকার লাগাতে পারে না, তো আমাদেরকে গার্ডরেল দিয়ে ওটাকে ম্যানেজ করতে হয়। আর একটা জিনিস আমি বলছি, মানে আমাদের অফিসার স্টাফ, টেম্পোরারি হোমগার্ড আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, এরা এত ডেডিকেটেড। গত 3 মাসের মধ্যে আমরা 2 জন সিভিককে হেরে ফেলেছি, একজন জেকে নগর জামুরিয়াতে আর একজন আন্ডাল। তো ওখানে ওরা ডিউটিতে ছিল আর কোনো হেভি গুডস ভেহিকেল এসে মেরে দেয় আর অন স্পট ডেথ হয়ে যায়। তো এত ডেডিকেটেডলি কাজ করছে, করার পরেও ন্যাশনাল হাইওয়ে এমনভাবে মানে ইঞ্জিনিয়ারিং বলুন বা এমনভাবে হয় প্রত্যেক জায়গাতে, শুধু আমাদের এলাকাতে নেই, প্রত্যেক জায়গাতেই ওটা একটু রিস্ক ফ্যাক্টর থাকে। যেহেতু আশেপাশে যারা মানুষ আছে আমরা যথেষ্ট ওদেরকে বলার চেষ্টা করি কি আপনি হেলমেট পরে আসুন, ক্রস করার সময় আপনাকে যে জিব্রা ক্রসিং আছে ওখানে ক্রস ওভার করুন। আর যে না হলে যেখানে আমাদের সিভিক বা টেম্পোরারি হোমগার্ড যেখানে আছে ও তো হেভি গুডস ভেহিকেলকে দাঁড়াতে পারে, না হলে হেভি গুডস ভেহিকেল দাঁড়ায় না আর এরা ক্রস করার চেষ্টা করে আর মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এটা না হোক আমরা যথেষ্ট চেষ্টা করছি। আর ইঞ্জিনিয়ারিং ডিফেক্টটাকে নিয়ে আর আমরা সবসময় ন্যাশনাল হাইওয়ে অথরিটি ওরাও আমাদেরকে হেল্প করে, কোঅপারেট করে। ওদের নিজস্ব কিছু ইস্যুস আছে কিন্তু আমাদেরকে ওরাও যথেষ্ট হেল্প করে। ন্যাশনাল হাইওয়েতে এখন তো সিগন্যালের উপরেও অনেকটা কন্ট্রোল হয়ে এসেছে। হ্যাঁ, সিগন্যালটাকেও আমরা যে ন্যাশনাল হাইওয়ের এক্স্যাক্টলি উপরে আমরা সিগন্যাল করতে পারবো না, ন্যাশনাল হাইওয়ের যে কানেক্টিং রোড আছে, যেগুলো কানেক্টিং ক্রসিং যেগুলো আছে, হ্যাঁ ক্রসিং যেগুলো আছে ওখানে আমরা করেছি অলরেডি। আর যখন আমরা কোনো রিকোয়েস্ট পাই ইমিডিয়েটলি আমরা ওটাকে প্রসেস করে ওখানে সিগন্যাল করে দেয়। আর ওখানে টেম্পোরারি হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার একজন অফিসার প্রয়োজনে একজন অফিসারকেও দিয়ে দেয় এরকম। স্যার এটা তো না হয় আমি ন্যাশনাল হাইওয়ে গেল, কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের মূলে আপনি যদি শহর কেন্দ্রিক দেখবেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরু মোষ যেগুলো পাশাপাশি অঞ্চলের থাকে আর কি, সেগুলোও কিন্তু মেন রোডে চলে আসছে, যার ফলে কিন্তু এই অ্যাক্সিডেন্টের প্রবণতাটাও কোনো না কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যাচ্ছে আর কি। তো এটাকে আটকানোর জন্য কি কোনো রকম পদক্ষেপ আপনারা নিচ্ছেন? নিয়েছি আমরা। বেসিক্যালি যে গরু আর ছাগল যে ন্যাশনাল হাইওয়ের উপরে আসছে, আমি আপনার মাধ্যমেও আজকে বলতে চাই যারা ওনার আছে গরু ছাগলের ওনার যারা আছে, আমি ওদেরকে রিকোয়েস্ট করব আপনারা ন্যাশনাল হাইওয়ের উপরে অন্তত ওগুলোকে যেতে দেবেন না, অ্যালাউ করবেন না। আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমরা সিজ করেছিলাম আগে আসানসোল দুর্গাপুর পুলিশ এই গরু ছাগলকে সিজ করেছিল, কিন্তু একটা ডিফিকাল্টি উঠে এসেছিল যে কোথায় রাখবো আমরা এইগুলো তো কোনো গুডস নেই যা আমরা সিজ করে থানাতে দিয়ে দেবো, অন্য কোনো জায়গাতে দিয়ে দেবো। এইটাকে আমাদেরকে ডিপোজিট করতে হবে একটা
খাটাল, হ্যাঁ, তো একটা ক্যাটেল পাউন্ডের ওখানে আমাদেরকে করতে হবে, কিন্তু এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আইডেন্টিফাই হবে। আমরা চিঠিও করেছি আর ওখান থেকে মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও চেষ্টা চলছে। যদি কোনো খাটাল আইডেন্টিফাই হয়ে গেলে আমরা এইগুলোকে সিজ করে ওখানে ডিপোজিট করতে পারি। এখন পর্যন্ত আনফর্চুনেটলি এটা হয়নি। আর প্রাইভেট খাটালে হতে পারে যদি কেউ নিতে চায় না, কিন্তু মানে কারণ ওটাকে সাস্টেন করানোর জন্য ওকে ফিড দিতে হয়, তো অনেক 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 ব্যাপার আছে। তাহলে কি এই এক্সট্রা খরচ বা এইটার ঝামেলার জন্য মানুষ এই রিস্ক নিতে চায় না। তো এই কারণ একটু আপনার ঠিকই কথা, আমরা ছাগল আর গরুর যে ওনাররা আছে ওদেরকে অলরেডি সেফ ড্রাইভ সেভ লাইফের অন্তর্গত এদেরকেও আমরা রিচ করে আর বলতে থাকি, কিন্তু আমরাও দেখছি কি মাঝে মাঝে হচ্ছে। আর এটা ক্যাটেল পাউন্ড হয়ে গেলে আমাদের জন্য সুবিধা, আর এমনি মানুষের জন্য অনেক সুবিধা। আচ্ছা, আমি আর একটা জায়গা, সেটা হচ্ছে যে এটা নিয়ে চারিদিকেই চলছে আর কি, সেটা হচ্ছে যে যাত্রী সাথী আপনারা মানে রাজ্য সরকারের পক্ষ থেকে লঞ্চ হচ্ছে, কিন্তু যেখানে উবের রয়েছে, যেখানে ওলা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রী সাথী এসে কতটা কার্যকরী হবে? দেখুন, কলকাতাতে তো আজকে মানে এই মুহূর্তে প্রায় 16,000 রাইড করছে যাত্রী সাথী, 16,000 সাকসেসফুলি রাইড করছে। যে অন্য যে অ্যাপগুলো আপনি বলেছেন ওইগুলো তো সব জায়গাতে চলছে, কিন্তু ওইগুলোকে নিয়ে একটু কিছু অসুবিধা আছে। ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি আপনাকে কি, এটা যে নাম্মা যাত্রী বলে কর্ণাটকা ব্যাঙ্গালোরে করা হয়েছে। বেসিক্যালি ড্রাইভাররা নিজের মধ্যে ওরা একটা অ্যাপ চাইছিল যাতে ওরা প্যাসেঞ্জারের সঙ্গে কানেক্ট করতে পারে। তো ওই কনটেক্সটে আমাদের এখানেও মানে নাম্মা যাত্রীকে ইন্সপিরেশনে নিয়ে যাত্রী সাথী শুরু করা হয়েছিল। আর যাত্রী সাথী বেসিক্যালি একটা মাধ্যমের মতো কাজ করে প্যাসেঞ্জারকে ড্রাইভারের সঙ্গে কানেক্ট করানোর জন্য। আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর জন্য ইনিশিয়েটিভ নিয়েছে। এখানে যারা প্যাসেঞ্জার বা ড্রাইভাররা আর অন্য কমপ্লেন্টও এসেছিলো, নিরাপত্তাকে নিয়ে কমপ্লেন্ট এসেছিলো। আগে আপনারা জানেন কলকাতা হোক বা অন্য জায়গাতে শিলিগুড়ি বগেরাতে পুলিশ বুথ ছিল, পুলিশ বুথের ওই কনসেপ্টটাকে এক্সটেন্ড করে আমরা যাত্রী সাথী মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যাত্রী সাথী নিয়ে এসছে। যাত্রী সাথী এর জন্যই সাকসেসফুল হবে, এটা সোজা মানুষকে ড্রাইভারের সঙ্গে কানেক্ট করছে, আর মাঝখানে কোনো কমিশন নেই, কোনো সার্চ ফেয়ার নেই। আপনি কলকাতা বা অন্যান্য জায়গাতে গেলে দেখতে পারেন যে বৃষ্টি হয়ে গেলে বা বেশি ডিমান্ড হয়ে গেলে ওখানে সার্চ ফেয়ার হয়ে যায়। যদি এই মুহূর্তে আপনি 200 টাকা ফেয়ার পাচ্ছেন, তো যদি বৃষ্টি হয়ে গেলে 350 টাকা, কখনো 400 টাকা হয়ে যায়। তো এইটা হয় না এর মানে যাত্রী সাথীর মধ্যে। আর বিশেষ করে নিরাপত্তার ব্যাপার আরও ভালোভাবে টেক কেয়ার হয়ে গেছে, যেহেতু আসানসোল রেলওয়ে স্টেশন, দুর্গাপুর রেলওয়ে স্টেশন আর দুর্গাপুর এয়ারপোর্ট, তিনটা জায়গাতে যাত্রী সাথী আসানসোল দুর্গাপুর পুলিশ যাত্রী সাথীর বুথ করে দিয়েছে। ওখানে আমাদের কনস্টেবল, সিভিক অফিসার সবাই আছে, ওরা প্যাসেঞ্জারকে হেল্প করে গাড়িগুলোকে বুক করানোর জন্য। আর তাছাড়া ওপেন মার্কেট এরিয়া, এই তিনটা জায়গা এগুলো তো স্পেশাল জোন। এই ছাড়া ওপেন মার্কেট এরিয়া যে আমাদের আসানসোল বা দুর্গাপুর টাউন আছে আর অন্যান্য টাউন যতগুলো এডিপিসি এরিয়ার মধ্যে রয়েছে, তো সব জায়গা থেকেই মানুষ অ্যাপকে ইউজ করে বুক করতে পারে। কোনো মিডলম্যান নেই, কোনো কমিশন নেই, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে, তো এটাকে পুলিশ এক্সিকিউট করছে, ইমপ্লিমেন্ট করছে। আর ড্রাইভারদের জন্য সুবিধা, ওরা সোজা ওখান থেকে মানে জেনারেলি যে প্রাইভেট অ্যাপ যেগুলো আপনি বলেছেন, মাঝখানে প্যাসেঞ্জার থেকে ওরা টাকা নেয়, ওদের নিজস্ব কমিশন যে আছে 30%, 20% ওটা কেটে দেয়, তারপরে যেটা বেঁচে আছে ওটা ওকে দিয়ে দেয়, ড্রাইভারকে দিয়ে দেয়। কিন্তু এখানে এরকম কিছু নেই, নো কমিশন, নো সার্চ চার্জ, কিছু নেই। তো সার্চ চার্জ না থাকার জন্য প্যাসেঞ্জারের জন্য ভালো। আর
সোজা ড্রাইভারের সঙ্গে যেহেতু প্যাসেঞ্জার কানেক্ট হয়ে যাচ্ছে, তো ড্রাইভারের জন্যও ভালো। তো শুধু আমরা ফেসিলিটেট করছি ড্রাইভার আর প্যাসেঞ্জারকে কানেক্ট করানোর জন্য। এর জন্য আমি বলবো সবাইকে একবার ডাউনলোড করে ট্রাই করে নিতে। আমাদের এখানে ভালো চলছে, প্রায় 270, আজকে তো 266 রাইড কিছু হয়েছে। তো সব প্রত্যেক দিনই 200+ রাইড হচ্ছে। আর বিশেষ করে আমরা দেখছি কি অটো অ্যান্ড বাইক এখানে আর ভালোভাবে চলছে, মানুষ ভালো মানে একদম এনথুজিয়াস্টিক্যালি এটাকে ইউজ করছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার ডাউনলোড করে বাইক, অটো, ক্যাব 3 সার্ভিস আছে, ট্রাই করে নিন। না ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে যে নিরাপত্তার বিষয় যেটা ছিল আর কি, যেটা নিরাপত্তা নিয়ে ঘটনা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এর আগেও দেখা গেছে যে যে কোম্পানিগুলো যারা এতদিন ধরে এককভাবে কাজ করছিল আর কি, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ড্রাইভার এবং যাত্রীর মধ্যে, ড্রাইভারকে আপনি দিয়ে দেওয়ার পর ড্রাইভার এবং যাত্রীর মধ্যে একটা ব্যাড রিলেশনের জায়গা তৈরি হয়ে যায়। কখনো সেটা তার টাকা পয়সার লেনদেন নিয়েই হোক বা কোনো অশ্লীল কোনো আচরণের জন্যই হোক। তো সেই জায়গাটা যেমন ওখানে সমস্যার জায়গা, এবং এই ঘটনাগুলো বারবার পুলিশ এবং জনসমক্ষের সামনে চলে আসে। এই ক্ষেত্রে এই যাত্রী সাথীর ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? দেখুন, যখন মানুষ যাত্রী সাথীর মধ্যে রেজিস্টার করে, প্যাসেঞ্জার যদি রেজিস্টার করে, তো প্যাসেঞ্জারের বেসিক ডিটেলস আমাদের কাছে থাকে। আর ড্রাইভার যে আছে, ড্রাইভারের সব ডিটেলস আমাদের কাছে থাকে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স হোক বা গাড়ির আরসি বুক वगैरह সবগুলো থাকে। আর প্যাসেঞ্জার অনলাইন ট্র্যাকিং হয়, আর এমার্জেন্সি নাম্বারও দেওয়া আছে, কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে। আর স্পেশাল জোন বিশেষ করে যেহেতু পুলিশ নিজেই দাঁড়িয়ে হেল্প করছে মানুষকে বুক করানোর জন্য, ওখানে তো মানে কোনো দের ইজ নো কোয়েশ্চেন অফ এনি ইনসিকিউরিটি। নিরাপত্তাকে নিয়ে মানে আপনার বেস্ট ওখান থেকে পাচ্ছেন। তাছাড়া জেনারেল ওপেন মার্কেট এরিয়া যে আছে, যেহেতু এটাকে পুলিশ এক্সিকিউট করছে, ইমপ্লিমেন্ট করছে, আমাদের সব থেকে টপ প্রায়োরিটি সিকিউরিটি, ঠিক আছে, বিশেষ করে উইমেন সিকিউরিটি। তো যদি আমরা ওই মাধ্যমে যাত্রী সাথীর মাধ্যমে যদি কোনো কমপ্লেন্ট পাই, ওটাকে সঙ্গে সঙ্গে একদম টপ প্রায়োরিটি নিয়ে আমরা ওটাকে অ্যাড্রেস করব। আর নর্মাল যে বিলিং রিলেটেড হোক বা রুট রিলেটেড হোক প্রবলেম হলে ওখানে কাস্টমার কেয়ার আছে, যেভাবে প্রত্যেক প্রাইভেট অ্যাপের জন্য হয়। কিন্তু নিরাপত্তাকে নিয়ে যদি কোনো কনসার্ন থাকলে, কোনো ইস্যু থাকলে, এডিপিসি পুলিশ সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাড্রেস করবে। আর মানে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম মানুষের জন্য সুবিচার দেওয়ার চেষ্টা করবে। এখনো পর্যন্ত দুর্গাপুরে এই যাত্রী সাথীর সঙ্গে কত গাড়িকে আপনারা অ্যাটাচ করতে পেরেছেন? প্রায় আমাদের 150 মতো ক্যাব হয়েছে, আর 450 বাড়ছে, এখনো 500 মতো অটো হয়েছে, আর প্রায় 700-800 বাইক হয়েছে। তো এতগুলো বাইক, অটো এগুলো হয়েছে। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস একটু কম আছে, যাত্রী সাথী এখনো বেশি সেভাবে প্রচার আসেনি। তো এখন আপনাদের মাধ্যমে আর আমরা অন্যান্য প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায়, দেখলাম ক্যাম্পেইনিং থেকে আরম্ভ করে সেভ লাইফের মধ্যেও আমরা একটু যাত্রী সাথীকে নিয়ে, যেহেতু এটা মেইন ফোকাস নিরাপত্তাকে নিয়ে, তো এটাকে নিয়ে আমরা করছি। যাত্রী সাথীতে আশা করছি তাহলে যেভাবে মানুষ, আমরা এতদিন ধরে যে আরো বাকি যাদের ব্যবহার করছিলাম তাদের থেকে একটু বেশি সুযোগ সুবিধা মানুষ পাবে। এবং নিরাপত্তার বিষয় যদি সেটাই হয়ে থাকে, তাহলে নিরাপত্তার যেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে এই নিরাপত্তা সুনিশ্চিত করছেন বলছেন, তখন তো তার একটা আলাদা জায়গা থাকছেই। আমি একটু অন্যদিকে সরে আসি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে বিভিন্ন সময় যখন আপনারা কাজ করছেন আর কি, বিভিন্ন অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে, তখন আপনাদেরকে অ্যাম্বুলেন্সের জন্য ভরসা করতে হচ্ছে, কখন অ্যাম্বুলেন্স আসবে, যখন সিরিয়াস কোনো কন্ডিশন থাকছে। তাহলে কি আপনাদের এই যেমন ধরুন দুর্গাপুর সাব ডিভিশন, তারপরে দুর্গাপুরের মানে ওভারঅল দুর্গাপুরের যদি কথা বলি, আসানসোলের কথা বলি, ট্রাফিকের জন্য কি পার্সোনালি ট্রাফিকের জন্য কি কোনো অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা আপনারা করছেন? হ্যাঁ, অলরেডি করা আছে, আর ওগুলো ব্যবহারও হচ্ছে। যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আমরা খবর পাই, আর সঙ্গে সঙ্গে আমাদের মানে যদি আজকে ধরুন আনফরচুনেট কিছু অ্যাক্সিডেন্ট হলে কালকে আমাদের কাছে রিপোর্ট চলে আসে। তো রিপোর্টের মধ্যে মেনশন করা থাকে কি কটা সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, কটা সময় আমাদের অফিসার ওখানে পৌঁছেছে, আর অ্যাম্বুলেন্স কটা সময় পৌঁছেছে। তো অ্যাম্বুলেন্স যেখানে ধরুন আমাদের কাংসাতে আছে, রানীগঞ্জে আছে, নর্থ টিজিতে আছে,
তো এরকম অন্যান্য জায়গাতে আমাদের 4-5টা অ্যাম্বুলেন্স রয়েছে আর ওইগুলো ব্যবহারও হচ্ছে। তাছাড়া 2-3টা ন্যাশনাল হাইওয়ে অথরিটির নিজস্ব ওদের অ্যাম্বুলেন্স আছে। আর মানে আমি আজ পর্যন্ত প্রায় 1 বছর ধরে দেখছি, আজ পর্যন্ত এরকম দেখিনি যে অ্যাম্বুলেন্স পাইনি, যেহেতু এটা আরবান এরিয়া, আসানসোল দুর্গাপুর পুলিশ আরবান এরিয়া। সেটা তো একদম দুর্গাপুর আসানসোল পুলিশের, আপনি রানীগঞ্জে আছে, কাঁকসাই আছে, আপনি বললেন আসানসোল নর্থে আছে। আমি বলছি যদি দুর্গাপুরে কিন্তু কোনো নেই, দুর্গাপুরেও কিন্তু ওই প্রাইভেটের উপরে আপনাদেরকে ভরসা করতে হচ্ছে। তাহলে দুর্গাপুরের জন্য যদি অ্যাম্বুলেন্স থাকতো তাহলে তো একটা আলাদা জায়গা থাকতো যে না চলো আমাদের তো নিজস্বতা একটা আছে, এবং কখন পাবলিক পাঠাবে বা পাবলিকে আসবে কমসে কম আমাদেরটা সঠিক সময়ে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনার সাজেশনটা নিয়ে নিচ্ছি আর আমরা চেষ্টা করব। আমরা বেসিক্যালি অ্যাক্সিডেন্ট অ্যানালিসিস করি, একদম অ্যাক্সিডেন্ট অ্যানালিসিস করে যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে আর একটু দূরে থাকলে মানে আশেপাশে যদি কোনো হসপিটাল থাকলে ওরা নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। যদি এমন কোনো জায়গা যেখানে অ্যাক্সিডেন্টও হচ্ছে আর আশেপাশে হসপিটালও নেই, তো ওখানে আমাদের অ্যাম্বুলেন্স রাখার প্রয়োজন, যেহেতু মানুষের প্রয়োজন, হ্যাঁ মানুষের প্রয়োজন আছে। তো দুর্গাপুরের যেটা আপনি বলেছেন, আমি অ্যাজ এ দুর্গাপুরের মানুষ আমি দেখছি যে আপনি যখন যে জায়গাগুলোর আছে কথা বলেন, খালি দুর্গাপুরটা বাদ চলে গেল, বাকি সব জায়গাগুলো আছে, তো সেই জায়গায় আমার দুর্গাপুরে থাকবে না। এরকম কিছু একটা, এটা একটা অ্যাজ এ দুর্গাপুরিয়ান আমার মানে আমার চাওয়া আর কি। না অবশ্যই আমি আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে শুধু বসে একবার আবার রিভিউ করতে হবে কি কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কত ফেটাল হয়েছে, কতগুলো অ্যাক্সিডেন্টের মধ্যে যদি অ্যাম্বুলেন্স একটু লেট পৌঁছেছে বা গোল্ডেন আওয়ারের মধ্যে, অ্যাক্সিডেন্ট হওয়ার 1 ঘন্টার মধ্যে যদি মানুষ না পৌঁছে হসপিটালে, তো এটা একটু আমাদেরকে বসে একবার অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করে যদি আমরা পাই যে দুর্গাপুরের মধ্যে যথেষ্ট নেই, তো আমরা অবশ্যই আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দেবো এখানে। আচ্ছা, আর একটা জায়গা সেটা হচ্ছে যে আপনি দেখবেন দুর্গাপুরের এখন, বিশেষ করে দুর্গাপুর না, আপনি যদি দুর্গাপুরের কথা বলি দুর্গাপুর ভুল হবে, আমি সার্বিক জায়গায় আপনারা একটা খুব ভালো জায়গা নিয়ে উঠে পড়ে লেগেছেন, সেটা হচ্ছে ড্রিঙ্কিং ড্রাইভের। আমরা কাউকে কোনো জায়গায় রেয়াত করছেন না, এবং এটা একদিক দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমাদের চোখেও পড়ছে আর কি, আমরা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি যে কোনো ওয়াইন শপ থেকে, সে ওয়াইন শপের কাছে বা কোনো যেখানে বার আছে তার থেকে প্রায় 500 মিটারের মধ্যেই পুলিশ দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তারা ওখান থেকে বেরোলেই ধরবো। ভালো জিনিস, পুলিশের কাজ করে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা অভিযোগ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে যে ড্রিঙ্কিং ড্রাইভের আপনারা কেস করছেন 185 অ্যাক্টে যা হচ্ছে তার যেটা ফাইন, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পরে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আমরা যদি বলি যে একটা থানার আন্ডারে 4-5টা আইসি, একটা আইসিতে গিয়ে পরে দেখা যাচ্ছে যে সেইখানে ড্রিঙ্কিং ড্রাইভের যে 185 অ্যাক্টের যা ফাইন হওয়া উচিত, সেই ফাইনের তাকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আদৌ এটা আপনার কাছ থেকে জানার কারণ, এই প্রোগ্রামটা করতে যাওয়ার আগে আমি অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেই অনুযায়ী আমি আপনাকে বলছি। এবং তাদের কাছে তাদের অভিযোগ হচ্ছে যে অনেকে বুঝতে পারে না যে ট্রাফিক ধরলো, ট্রাফিক দেখলো যে হ্যাঁ এর পার্সেন্টেজ কি আছে না আছে, যতটা যে পার্সেন্টেজ আছে তার উপরে সে লোকাল আইসি বা থানাতে পাঠিয়ে দিল, তারপরে তো ট্রাফিকের কোনো ভূমিকা নেই। কিন্তু আদৌ এটা কেস হচ্ছে না, তার সে মিনিট 5 পরে সে তারা বেরিয়ে চলে আসছে, কি হচ্ছে? এটা একটা কিন্তু খুব বড় কনফিউজের জায়গায় হয়ে আছে। যারা এটাতে ধরা পড়ছে তারাও বলছে, এবং যারা আগামী দিনে মানে রাস্তায় বলছে দেখছে তারাও বলছে যে এইভাবে কিভাবে হয়। না, আমি বলে দিই প্রসিজারটা। আমরা ট্রাফিকটা ধরি, যে আপনি ঠিকই বলেছেন, ট্রাফিক ধরে আমরা থানাকে দিয়ে দেয়, থানাতে আমরা কাগজপত্র দিয়ে দেয়, আর আমাদের কাছেও একটা রিপোর্ট, একটা রেকর্ড থাকে, আমরা অমুক ব্যক্তিকে ধরেছি অমুক সময়তে, এরকম আমাদের কাছে রেকর্ড থাকে। তো যদি এরকম কোনো অভিযোগ আসলে লোকাল থানা বা লোকাল এসিপি বা ডিসিপি সাহেবকে কমপ্লেন করতে পারেন, আর আমাকেও জানাতে পারেন। আমরা তো যেটা আপনি বলেছেন ধরার পর্যন্ত আমাদের কাজ আছে, ধরে আমরা কেস দিয়ে দেয়, আর ওখান থেকে যদি এরকম কিছু স্পেসিফিক অভিযোগ কিছু আসলে, তো মানে এত বড় স্কেলে হচ্ছে বা এত বড়
মাত্র হচ্ছে এই রকম আমাদের কাছে তো এখন অবধি অনেস্টলি আমাদের কাছে কোনো কমপ্লেন্ট আসেনি। তো যদি আসলে আমরা অবশ্যই এটাকে ইনভেস্টিগেট করব আর পদক্ষেপ নেব। না, এই 185 এর আমি যেটা বললাম আগে সেটা হচ্ছে যে এই 185 এর যে ফাইন সেটা যেন যেখানে যেটাই থাকবে সেটা যেন সঠিক থাকে, মানে এর তো আলাদা হওয়া কিছু নেই। 8,000 টাকা যদি ফাইন এই 185 এর হয়ে থাকে তাহলে সেটা 10,000 হবে কেন? না, এরকম মানে আমার নলেজে আসেনি। যেটা ফাইন ফিক্সড অ্যাজ পার দ্য ল, একদম ফাইন ফিক্সড অ্যাজ পার দ্য ল ওটাকেই করতে হবে। আর মানে প্রায় এটা হতে দেখেছি আমি যে যখন মামলা কোর্টে যায়, কোর্টে যখন কম্পাউন্ড হয় তো সেই সময় কোর্ট কনসিডার করে ওটাকে নিজের মতো ওটাকে ফাইন করে দেয়। কিন্তু এইরকম 185 কেসে হচ্ছে বলে আমার নলেজে তো নেই। যেহেতু আপনি বলেছেন একবার দেখে নিতে হবে, স্পেসিফিক যদি কোনো কমপ্লেন্ট থাকলে আমাদের কাছে একটা জেনারেল একদম সাধারণ গ্রোস লেভেলের লোক সে 185ও বোঝে না, সে ফাইনটাও বোঝে না, সে তাকে যেটা দিতে বলা হয় সে সেটা বোঝে। সে তো আর বই ঘাটছে না বা এটা এর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা তো সে জানে না। সে মদ খেয়ে ধরা পড়েছে, সামাজিক একটা সম্মানের জায়গায় তার হানি হচ্ছে, সে যেভাবে হোক ওখান থেকে সে এনিওয়ে বেরোতে চাইছে। এই বেরোনোর জন্য তাকে যেটা করতে হচ্ছে সে তখন তাকে তার সামনে যেটা বলতে হচ্ছে সে সেটা করছে, বেরিয়ে আসছে। না, এটা দেখুন অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ ল আছে কি ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। তো আমাদের সবাইকে আইন জানতে হবে। তো আমি তো বলবো সবাইকে সিম্পল 185 MB অ্যাক্ট একদম মানে এত কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজেও নেই। 185 শুধু 185ই নেই, যে কোনো প্রভিশন অফ MB অ্যাক্ট হোক একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে। তো আপনারা পড়ে নিন ওর মধ্যে কি লেখা আছে, আর আপনি অফিসারকে জিজ্ঞেস করতে পারেন কি স্যার এখানে তো এই লেখা আছে, তো আপনি এত ফাইন কেন বলছেন বলে। তো আমি ওই ডিফেন্সটাকে তো অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ ল ইটসেলফ সেজ দ্যাট ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। তো কিন্তু যদি আলাদা আলাদা করে মানে মানুষের জন্য আমি তো বলবো কি যখন আমাদের পক্ষ থেকে আমরা চালান দিয়ে দেয় আর আমরা বলে দেয় কি আপনার এই আছে, আর এখন তো সব কিছু অনলাইন, একদম সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে। তো অফিসারের বেশি এই থাকে না, মানে অফিসারই বলতে পারে না কি তুমি আগে যেটা হতো তুমি এই অফেন্স করেছো কিন্তু আমি তুমি এই অফেন্সে দিয়ে দেবো, এটা নেই। যে আমাদের পস মেশিন আছে, পস মেশিনের মধ্যে অফিসারকে ফটো নিতে হবে, ফটো নিয়ে ওখানে সবগুলো ডিটেলস নিজেই ওনাকে আইডেন্টিফাই করে এন্ট্রি করতে হবে, তারপরে পস মেশিন থেকে চালানটা বেরিয়ে আসে। তো এই ব্যাপারটা আমি ক্ল্যারিফাই করতে চাইছি যে যখন আপনাকে থানা থেকে হোক বা ট্রাফিক থেকে যদি কেউ ধরে তো কোন সেকশনের আন্ডারে আপনি একবার দেখে নিন। এমবি অ্যাক্ট তো সবার জন্য পিডিএফ তো অ্যাভেলেবল আছে একদম। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন তো, যেখানে মানুষ রাস্তায় বেরোনোর সময় হেলমেট পরে না, যেখানে গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরে না, যারা আইনের কোনো তোয়াক্কাই করে না, যারা রাস্তায় বেরোয়, যারা জানে যে হ্যাঁ আমার সামাজিক সম্মান যাচ্ছে, আমি মদ খেয়ে যখন ধরা পড়ছি গাড়িতে আমার সামাজিক সম্মান হানি হচ্ছে, পুলিশ ধরছে, আমাকে ফাইন দিয়ে বেরিয়ে আসতে হবে, তবু তারা এই কাজগুলো যখন করে তাদের কাছে কি আশা করা যায় যে তারা আইনের এই পার্টগুলো, এই অ্যাক্টগুলো সম্বন্ধে তারা সচেতন হবেন? দেখুন, এটা তো আমি বলবো এটা আপনাদের কাজ মানুষকে আর সচেতন করার, আর আমরাও যেটা অলরেডি ডিসকাস হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফের অন্তর্গত আমরা করছি। আর আশা করি দেখুন এটা তো শুধু নিজস্ব নিজের লাইফকে খারাপ করার শুধু ওটাই নেই, মানে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং একটা অনেকই গম্ভীর জিনিস। তো আমরা জানি না কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে একটা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং একে নিয়ে। তো এই কারণ আমি বলবো কি সবাইকে সচেতন থাকার উচিত, আর বিশেষ করে যে র্যাশ ড্রাইভিং, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এটা আপনার নিজস্ব নিজের লাইফটাকেও আপনি রিস্কে ফেলে দিচ্ছেন, আর যে আশেপাশে যে নর্মাল রোড ইউজার আছে ওর লাইফকেও করে দিচ্ছেন। এই কারণে আমরা অনেক সিরিয়াসভাবে এগুলোকে নেয়। আমরা দেখতে থাকি কি 5-10% কেসের মধ্যে আমরা 5-10ও নেই, 2-4% কেসের মধ্যে আমরা কমপ্লেন্টও পাই কি আমরা স্পিড ড্রাইভিং করিনি, আপনারা চালান দিয়ে দিয়েছেন, আমরা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করিনি। কিন্তু এখন সব কিছু অনলাইন হয়ে গেছে আর সব জায়গাতে রেকর্ডিং চলছে।
সিসিটিভি হোক বা ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা যে মেশিন আছে ওটা রেকর্ড করে কত আছে, তারপরে হসপিটাল ফরওয়ার্ড হয়, ওখানেও ব্লাড চেক আপ হয়। তো সব কিছু সায়েন্টিফিক ওয়েতেই চলছে, হ্যাঁ ওয়েতে চলছে। আর মানুষ এখন বলতে পারবে না কি একদম চোখ বন্ধ করে আমাদেরকে এই চালান দিয়ে দিয়েছে, ওই চালান দিয়ে দিয়েছে। তো আমি তো বলবো, রিকোয়েস্ট করবো আপনাদেরকেও, আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো এরকম মানে ড্রাঙ্কেন ড্রাইভিং হোক বা র্যাশ ড্রাইভিং এটা না হোক। আর শুধু নিজের লাইফকে নেই, আপনারা সবাইকে যে নর্মাল রোড ইউজার আছে, আপনি জানেন না কি ও একটা লাইফ কত ইম্পর্টেন্ট। আমরা সবসময় যেহেতু আমরা এত অ্যাক্সিডেন্ট দেখি, একটা পেন ফিল করি। মানে নর্মাল ফ্যামিলি, বাচ্চা আর মা, একবার দেখেছিলাম আমরা 1 মাসের আগে মুচিপাড়াতে হয়েছে, বাচ্চা ছেলে মানে হাজব্যান্ড ওয়াইফ আর একজন ছেলে, তো ওয়াইফ মানে মা মারা যায়, ওর মা, ছোট ছেলে 3-4 বছরের ছেলে, কত পেইনফুল জিনিস। তো একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্টে হয়েছে, এইরকম আমরা দেখছি। তো অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করানোর জন্য বেস্ট থিং আপনারা হেলমেট পরুন, সিট বেল্ট পরুন, আর বেশি স্পিডে চালাবেন না। আমরা তো দেখছি কি বেশি স্পিডে চালালে দ্যাট ইজ দ্য রেসিপি ফর অ্যাক্সিডেন্ট একদম। তো এটা না হোক। আর বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের উপরে যেহেতু ওখানে কোনো স্পিড কন্ট্রোল মেকানিজম নেই, স্পিড কামিং মেকানিজম সকালে থাকে, সকালে আমরা গার্ডরেল ফেলে দেয় বা রাম্বল স্ট্রিপস আছে, এগুলো আছে, কিন্তু নাইটে তো এত আমরা তো গার্ডরেল রাখতে পারবো না, সম্ভব নেই। তো এই কারণ আমরা দেখছি কি বেশি স্পিডে যায়, হেভি গুড ভেহিকেল নাইটে বেশি চলে আসে। তো আমি রিকোয়েস্ট করবো মানুষকে একটু সচেতন থাকতে, নাইটের সময় যখন চালায় একদম ভালোভাবে লাইট আর সবগুলো দেখে ওদেরকে চালাতে হবে। আচ্ছা, আর একটা জায়গা সেটা হচ্ছে যে মানে যেটা এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মতন করে সব কিছু ব্যবস্থা করলেও ট্রাফিকের জায়গা থেকে ট্রাফিকের একটা জায়গা আটকে যাচ্ছে, সেটা হচ্ছে টোটো। এবং যে গাড়িগুলোর হাইওয়েতে ওঠার অধিকারও নেই, তারাও কিন্তু হাইওয়ের উপরে চরম সীমায় ঘুরে বেড়াচ্ছে। তো এটা প্রশাসনিকভাবে তো কোনো রকম কখনো কখনো বলা হচ্ছে যে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাট কার্যকরী কিচ্ছুই হচ্ছে না। তো এই জায়গাগুলো তো একটা বড় জায়গা, বড় রিস্কের জায়গা। এখন দেখা যাচ্ছে যে ছোট যে 3 চাকার বড় ভ্যানগুলো, যেটার আমার মনে হয় যেটা হাইওয়েতে ওঠার কোনো জায়গাই নেই, বা টোটো অটো এদের হাইওয়েতে ওঠার কিছু, কিন্তু এরাও মানে নির্দ্বিধায় হাইওয়েতে চলছে। দেখুন, টোটো অটোটাকে আমরা ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ করতে পেরেছি। সবসময় আমরা টোটো অটোগুলোকে বলি কি যদি আমরা দেখি তো গাড়িটাকে সিজ করব। আর কিছু কিছু জায়গাতে যদি চলে এরকম আর আমাদের কাছে কমপ্লেন্ট চলে আসলে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে ভেরি সিরিয়াসলি অ্যাকশন নিয়ে নেয়। আপনি ঠিকই বলেছেন, অটো টোটোকে ন্যাশনাল হাইওয়েতে কোনো জায়গাই নেই, তো এইগুলো ওখানে থাকার প্রয়োজন নেই। আর টোটোকে নিয়ে যেটা প্রায় 2 মাস থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা রেজিস্ট্রেশন ছাড়া চালাচ্ছে ওদেরকে আমরা একটু টাইম দেব, তারপরে আমরা প্রসিকিউশন বা আইন পদক্ষেপ আমরা ওদের এগেনস্টে নেব। কিন্তু এখন আমরা শুনতে পেরেছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা পোর্টাল তৈরি হবে, আর পোর্টালের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন যাদের হ্যাঁ রেজিস্ট্রেশনের এলিজিবিলিটি আছে ওদেরকে আলাদা করে পোর্টালের মাধ্যমে করা হবে। কিন্তু আমি বলবো আলটিমেটলি পোর্টালে শুধু তথ্যগুলো দেওয়া হবে, আপনাদেরকে তো রেজিস্ট্রেশন আরটিও অফিস থেকেই হবে। তো যখন আপনি টোটো কিনেন বা ই রিক্সা কিনেন, ও যেখান থেকে কিনছেন ওকে টেম্পোরারি লাইসেন্সের জন্য বা পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয় আরটিও অফিসে, যদি ওটা না হলে একদম ওটা ইলিগাল হয়ে যায়। তো এই কারণ আমি বলবো কি যারা রেজিস্ট্রেশন পেতে পারে ওরা রেজিস্ট্রেশন ছাড়া না চালায়। আর মানে যখন ফাইনাল ডিসিশন নেওয়া হবে এটাকে নিয়ে, যেহেতু এখন আমি বলেছি যেভাবে বলেছি যে গভর্নমেন্ট একটা পোর্টাল তৈরি করছে, অন প্রসেস আছে, তো এই কারণ আমরা এখন ওটাকে অবজার্ভ করছি, দেখছি। কিন্তু আমি তবু বলবো
যতগুলো টোটো আছে উইথাউট রেজিস্ট্রেশন, উইথাউট মানে আপনাদের কাছে কোনো পারমিট থাকে না ওদের, শুধু রেজিস্ট্রেশন আর লাইসেন্স থাকে ড্রাইভারের, এই ছাড়া যারা চালাচ্ছে আমি রিকোয়েস্ট করবো, টোটো তো লাইসেন্সও নেই না, ই রিক্সার লাইসেন্স আছে, যেটা 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 ব্যাটারি চালিত গাড়ি যেগুলো চলছে আর কি, ই রিক্সাগুলো, এদের তো কারোর কোনো লাইসেন্স নেই না, কিছু ড্রাইভার লাইসেন্সের আমি যদি যেটা বলি, ড্রাইভিং লাইসেন্স আছে আর মানে রেজিস্ট্রেশন ওরা করতে পারে যদি কিছু স্পেসিফাইড ক্রাইটেরিয়া আছে এমবি অ্যাক্টের অন্তর্গত, যদি ওরা ক্রাইটেরিয়াগুলোকে মিট করে তাহলে ওরা রেজিস্টার করতে পারে। কিন্তু আমরা দেখছি কি যারা রেজিস্ট্রেশন পেতে পারে ওরাও নিচ্ছে না, রেজিস্ট্রেশনের টাকাকে বাঁচানোর জন্য ওরা রেজিস্ট্রেশন করছে না। আর যারা একদমই ইলিগাল ওরা তো ওদের তো কিছু করার নেই, আলটিমেটলি ওইগুলোর এগেনস্টে আমরা লিগাল অ্যাকশন নেবই। কিন্তু একটা জিনিস আমরা যেটা মানে আমাদেরকে বাকি যে রিকোয়েস্ট আসে ওরাও বলে কি স্যার যেহেতু মানুষ এটা ইউজ করছে অ্যাজ এ লাস্ট মাইল কানেক্টিভিটি ইউজ করছে, তো এখন পর্যন্ত ওই রকমের লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য কিছু সুবিধা করানো হয়নি, বাস বলুন আর অন্য কিছু বলুন, যত মানুষ চায় সে অনুযায়ী হচ্ছে না। তো বলছে কি স্যার এখন যেহেতু মানুষ ইউজ করছে হঠাৎ করে যে আমরা বন্ধ করে দেয় তো মানুষের জন্য অসুবিধা হবে, এই কারণে আমরা 1-1.5 মাস একটু পোস্টপোন করেছি ওটাকে। আর কিন্তু এখন থেকে আমি বলবো কি একদম পূজার সময় আমরা দেখছি কি এত মানুষের জন্য অসুবিধা হয়, আর সব সময় আমাদের কাছে এসে মানুষ রিপ্রেজেন্ট করে, জেনারেল পাবলিক আছে আর আপনাদের মতো যারা সাংবাদিক আছে ওরাও বলে কি স্যার টোটোকে নিয়ে কিছু করতে হবে, না হলে এত প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না, আমরা গাড়ি চালাতে পারছি না। তো এইটা একটা জিনিস আছে। তো যেটা বলেছি আমরা ওদেরকে অ্যাওয়ারনেস করছি, আর তাছাড়া আমরা কিছু প্রসিকিউশনও কিছুটা শুরু করে দিয়েছি। আর আলটিমেটলি আমি রিকোয়েস্ট করব যারা ইলিগালি চালাচ্ছে ওরা মানে চেষ্টা করুক যত তাড়াতাড়ি সম্ভব হয় রেজিস্ট্রেশন করে দেওয়ার, না হলে আমরা আইনি পদক্ষেপ নেব আর প্রয়োজনে আমরা কেস ওয়েসও রেজিস্টার করব। স্যার আচ্ছা, এটা তো নয় টোটোর থেকে গেল, আমরা এবং যা দেখছি তাতে সেই অনুযায়ী কথাও বলছি, মানুষও দেখছে পরিস্থিতি, এবং আপনারা যে বিষয়গুলো নিয়ে মানুষের কাছে তুলে ধরছেন এবং বিশেষ করে সতর্কতার যে জায়গাগুলো সেটা তো আছেই, কিন্তু আরেকটা জায়গায় এই কাজগুলো করতে গেলে আপনাদের প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের চোখেও এটা পড়ে যে ফোর্স তুলনামূলকভাবে কম। যদি আমি ট্রাফিকেরই কথা বলি, ট্রাফিকেরও দেখা যাচ্ছে যে বেশ হাতে গোনা কয়েকজন আর কি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফোর্স ঠিকঠাক না থাকে তাহলে আপনি কার্যকরী করবেন কিভাবে? দেখুন, ফোর্সের অভাব তো সব জায়গাতে থাকে, সব জায়গাতে সব সময় থাকে, তো আমাদেরও আছে যেটা আপনি বলেছেন। কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের সিনিয়র অফিসাররা এডিপিসিতে, ওরা যথেষ্ট ফোর্স দিচ্ছে, যথেষ্ট অফিসার দিচ্ছে। আর বিশেষ করে যারা আমাদের গত বছর মানে যারা পাস আউট হয়ে এসছে কনস্টেবলরা, প্রায় 60খানা কনস্টেবল আমরা পেয়েছি, ইয়াং কনস্টেবলস। তো আর যে আমাদের রেগুলার টেম্পোরারি হোমগার্ড সিভিক ভলান্টিয়ার যারা আছে ওদেরকে নিয়ে আমরা এই করছি। ঠিক আছে, আপনি ঠিক বলেছেন, মাঝে মাঝে কখনো ইস্যু হয়, যেহেতু মানুষ সবসময় অফিসারকে চায়। যদি কেউ ট্রাফিক সিগন্যালের কাছেও মানুষ ভাবে কি একজন অফিসার থাকবে, অফিসার ডিসাইড করবে কি কে যাবে, কে দাঁড়াবে গাড়িটাকে, কিন্তু এইটা মানে একজন অথরিটি প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমরা মানে যে ইম্পর্টেন্ট মোডগুলো আছে মোডগুলোর কাছে আমরা সবসময় অফিসারকে দিতে থাকি, কিন্তু কখনো কখনো মাঝে তর্কাতর্কি হয়ে যায় সিভিক ভলান্টিয়ার বা টেম্পোরারি হোমগার্ডের সঙ্গে, তুমি কেন দাঁড়াচ্ছ, কী করছো, ও করছো। তো ওটাকে আমরা সেইভাবেই অ্যাড্রেস করি, যদি কোনো কমপ্লেন্ট আসলে ওটাকে ইনকোয়ারি করে ওটাকে করি। আমি মানুষকে রিকোয়েস্ট করব যারা রোডের উপরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ওরা আপনাদের জন্যই করছে, মানে যদি অফিসার সব জায়গাতে তো থাকতে পারে না একদম, তো ওখানে আমরা একজন সিভিক ভলান্টিয়ার বা একজন টেম্পোরারি হোমগার্ড যারা মানে আমাদের মধ্যে থেকেই উঠে এসেছে, তো ওকে আমরা সবাই আইডেন্টিফাই করেছি কি এখানে থাকবে আর ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করবে।
তো মানুষকে রিকোয়েস্ট করব যে ওটাকে ওদের সঙ্গে কোঅপারেট করতে। না, কিন্তু ঘটনা হচ্ছে স্যার একটা বিষয়, সেটা হচ্ছে যে ট্রাফিকের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড যারা রয়েছে তারা তো আর পেপারস চেক করার অথরিটি তাদের নেই। তাহলে তারা যে পয়েন্টগুলোতে দাঁড়িয়ে আছে তাদের তো থাকাটা না থাকাটার ভূমিকাটা কি? কিন্তু সেই জায়গায় যে তারা যে চেজ করছে বা তারা ধরছে, পেপারসটা কে দেখবে? না, পেপার দেখার আপনি ঠিকই বলেছেন, কিন্তু যখন অফিসার ওখানে দাঁড়িয়ে থাকে গাড়িগুলোকে দাঁড়ানোর জন্য, ধরুন একটা গাড়ি এসছে, গাড়ির পেপারগুলো চেক করছে, তো ওই অফিসার যে চেক করছে ও ডাইরেক্ট করতে পারে ওখানকার সিভিক ভলেন্টিয়ার বা টেম্পোরারি হোমগার্ডকে ওই গাড়িটাকে ধরো, ও ভদ্রলোক হেলমেট পরে নিয়ে ওনাকে ধরে নিয়ে এসো। তো কখনো কখনো মানুষ ওটাকে নিয়ে অফেন্ড হয়ে যায়, আমাকে সিভিক ভলেন্টিয়ার কেন আটকাচ্ছে, কেন অফিসার নিজে আসেনি। তো এরকম কিছু টেকনিক্যাল ছোটখাটো ইস্যু আছে, এটা আরো বেসিক্যালি ফোর্স কম থাকার জন্য বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তো আছে, কিন্তু ওটাকে এখন পর্যন্ত আমরা ভালোভাবেই ম্যানেজ করতে পেরেছি। যেটা বলেছি আমি, বিশেষ করে এখন যে লিডারশিপ আছে ওরা যথেষ্ট ফোর্স আর অফিসার দিচ্ছে আর অ্যাটেনশন দিচ্ছে ট্রাফিককে নিয়ে। তো এখন পর্যন্ত আমরা এইরকম মানে বেশি কিছু প্রবলেম পাইনি। যদি এত প্রয়োজন লাগলে আমরা লাইন থেকেও নিতে পারি, লাইন থেকেও অফিসার আর ফোর্সকে দিয়ে দেয়। সামনে পুজো আসছে এবং ট্রাফিক এইবারে এখন এই পুজোতে সবথেকে পুলিশের থেকেও বড় ডিউটি কিন্তু ট্রাফিকের হয়ে আছে। তো মানে আসানসোল দুর্গাপুর ট্রাফিকের মানে তাদের পক্ষ থেকে কি কোনো রকম নতুন চিন্তা ভাবনা করা হয়েছে? হ্যাঁ, বিশেষ করে যারা অটো টোটো চালাচ্ছে ওদেরকে নিয়ে আমি বলবো, টোটো তো একদমই যারা রেজিস্ট্রেশন ছাড়া চালাচ্ছে ওরা তো ইলিগাল, তো ওদেরকে তো আমরা পূজার সময় একদমই অ্যালাউ করতে পারবো না। আর অটো যারা ওদেরকে রুট মেনে চলতে হবে, রুট যে দেওয়া আছে ওটা মেনে চলতে হবে। আর পারমিট না থাকলে ওটাকেও আমরা অ্যালাউ করতে পারবো না একদম। এটা আমি আগে থেকে পরিষ্কার বলে দিতে চাই যে যদি পারমিট না থাকলে আমরা অ্যালাউ করতে পারবো না। মানুষের জন্য গত বছর আমি দেখেছি মানুষের জন্য প্রচুর অসুবিধা হয়েছে। পূজা তো এমন একটা সময় যে মানুষ অন্য জায়গা থেকে নিজের বাড়ি সবাই নিজের জায়গাতে চলে আসে আর নিজের গাড়ি বাড়ি এই করে মানুষ মানে প্যান্ডেল হপিং করে। তো যদি সে সময়ে সুবিধা হয়ে যায় তো, আর পাবলিক ট্রান্সপোর্ট যে আমাদের মিনি বাস হোক বা বাস হোক যারা অফিসিয়ালি পারমিট নিয়ে চালাচ্ছে ওদের তো কিছু রাইট আছে, তো ওইটাকে আমরা মানে ভায়োলেট হতে দিতে পারবো না। তো যারা রুট যাদেরকে পারমিট আছে আর যাদের রুট দেওয়া আছে রুট মেনে চলতে হবে। আর বিশেষ করে যারা টোটো আছে আমি তো বলবো কি একদমই পূজার সময় একদম ডেড লক হয়ে যায়। যদি টোটো আমরা চলতে দেব তো একদম ডেড লক হয়ে যায়, বিশেষ করে রানীগঞ্জের মতো জায়গা। তো একদম রানীগঞ্জ, বেনাচিতি, আমরা যেখানেই বেনাচিতি, আন্ডাল, একদম উখরা, এরা মানে সব জায়গাতে একদম হয়ে যায়। তো এই কারণে আমি বলতে চাই যে ওটাকে নিয়ে আমরা আর যে সার্কুলেশন প্ল্যান হোক, কিভাবে ট্রাফিক সার্কুলেশন হবে। দুর্গাপুর টাউনের মধ্যে একটা সুবিধা যে যেহেতু রোড এত বড় ভালো প্ল্যান করে ডিজাইন করা আছে, এখানে এত বড় মাথা ব্যথা নেই। কিন্তু অন্যান্য জায়গায় সে তো আপনি যেটা আছে দুর্গাপুরের টাউন মানে রোড যেগুলো বড় বড় করা আছে বা বড় জায়গায় আছে সেটা তো বাইরে, কিন্তু যেগুলো ভেতরে জায়গায় আছে, যদি আমি বেনাচিতির কথা বলি, তো সেগুলো তো আর বড় জায়গার কিছু করার নেই। কারণ ওই একটা রাস্তা, যে রাস্তার উপরে মিনি বাসও চলছে, সেই রাস্তার উপরে টোটোও চলছে, অটোও চলছে, এবং সাধারণ ওই জায়গাগুলোতে আমরা রেস্ট্রিকশন করে দেয়। এটা তো অনেক বছর ধরে চলতে আসছে একদম। হ্যাঁ, তো আমরা রেস্ট্রিকশন করে দেয় আর ওখানে সার্কুলেশন প্ল্যান করে দেয়। স্যার, আমার সময় একদম শেষ, কিন্তু শেষ সময়ে আপনার কাছে চাইবো যে নিরাপত্তা, পথ নিরাপত্তা যে আমাদের আজকের বিষয়, এই সচেতনতা নিয়ে আপনার দুটো কথা। আমি শেষে এটাই বলতে চাই যে মানুষের রোড সেফটিকে নিয়ে নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা সব আছি, গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, সব আছে, কিন্তু মানুষকে নিজের সিকিউরিটিকে প্রথমে ওটাকে প্রায়োরিটি রাখে চলতে হবে। হেলমেট পরুন, সিট বেল্ট পরুন, আর গাড়িটাকে আইন মেনে চলান।
আর বিশেষ করে যে হিনাস অফেন্স লাইক ড্রাঙ্কেন ড্রাইভিং বা ওভার স্পিডিং, এটা করবেন না, করলে সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব আর সিরিয়াস অ্যাকশন নেওয়া যাবে। আমি আমার দর্শক বন্ধুদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুরু যখন করেছিলাম বলেছিলাম মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। একদম নিজে যদি বেঁচে থাকি তাহলে সবাইকে নিয়ে থাকতে পারবো, সবাইকে ভালো রাখতে পারবো, নিজেকে ভালো থাকতে হবে। আর নিজেকে ভালো থাকার জন্য রাস্তায় বেরোনোর জন্য ট্রাফিকের যেসব রুলসগুলো আছে যেগুলো ফলো করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো আমাদের করতে হবে। কারণ প্রথমেই যে বললাম নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে বাঁচতে হবে এবং সবাইকে নিয়ে থাকতে হবে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।